আর দইটা তো হেলদি জিনিস। যারা দই খেতে ভালোবাসেন না তারা দই নিয়ে কটাক্ষ করেন, আর যারা দই ভালোবাসেন তারা জানেন দইয়ের মর্মটা কী। নমস্কার, দেখছেন বাংলা জাগো। দিল্লির মহাযুদ্ধ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। আজ আমরা রয়েছি হুগলি লোকসভা কেন্দ্রে, যেখানে অবশ্য একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, সিপিএমের মনোদীপ ঘোষ। একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এই হুগলির বুক থেকে কোন দল এগিয়ে যাবে 2024-এর লোকসভা নির্বাচনে। তবে যারা প্রার্থী হয়েছেন তারা ঠিক কতটা ভাবছেন তাদের জয় নিয়ে সবটাই জানবো। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গেই থাকবেন যে মানুষটি, তার পরিচয়ের প্রয়োজন হয় না। চলুন দেখে নেওয়া যাক আজ কার সঙ্গে আমরা মুখোমুখি খোলামেলা আড্ডায় কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, যে চমকের কথা আপনাদেরকে বলছিলাম সেই চমক। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যেই মানুষটি রয়েছেন তার নাম তো অবশ্যই আছে, কিন্তু আমরা যারা অনেকে যারা টেলিভিশন দেখি বা যারা মা কাকিমা জেঠিমারা টেলিভিশন দেখেন সন্ধ্যে 5টা 5:30 বাজলেই, তারা বলেন দিদি নাম্বার 1 শুরু হয়ে গেছে। একদম ঠিক ধরেছেন, রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রচনাদি প্রথমেই স্বাগত বাংলা জাগতে। দিল্লির মহাযুদ্ধ এবং সেই মহাযুদ্ধে কে বসবে সেটা সময়ের অপেক্ষা, কিন্তু যুদ্ধ তো আমরা আসবই। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় বলছে আমি খুব সুন্দরভাবে এখানে থাকছি এবং এখানকার টক দই খাচ্ছি, মিষ্টি দই খাচ্ছি, ঘুগনি খাচ্ছি। এই যে টক দই মিষ্টি দইয়ের মধ্যে কোথাও কি সেই ফিটনেস জায়গাটা হারিয়ে যাচ্ছে, নাকি খুব আনন্দের সহকারে রয়েছেন এখানে? খুব আনন্দ সহকারে রয়েছে এবং ফিটনেস মাথায় রেখেই সব কিছু খাওয়া দাওয়া হচ্ছে। এরম নয় যে বেপরোয়াভাবে খাওয়া দাওয়া করছি, কারণ সেটা আমি কখনো করতে পারবো না, সেটা আমার ধাতেই নেই। তো বেপরোয়া খাওয়া আমি কোনোদিনও খাই না। বাট দইটা তো হেলদি জিনিস। যারা দই খেতে ভালোবাসেন না তারা দই নিয়ে কটাক্ষ করেন, আর যারা দই ভালোবাসেন তারা জানেন দইয়ের মর্মটা কী। এই যে দই নিয়ে কটাক্ষ, এই বলতেই কিন্তু আমরা দেখতে পেলাম যেখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তিনি একদম অন ক্যামেরা মিডিয়ার সামনে বলছেন যে রচনার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি এবং সেখান থেকে দাঁড়িয়ে রচনা যখন এতই দই খেতে ভালোবাসেন, যদি আমি জিতে যাই এখানে তাহলে আমি নাকি রচনার বাড়িতে দই পাঠিয়ে দেবো। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এবারের হাওয়াটা একটু অন্যভাবে বইছে, একটু বেশি সবুজ ঝড় দেখা দিচ্ছে হুগলির বিভিন্ন জায়গায়? সবুজ ঝড় তো সবসময় ছিল, এখনও আছে। সবুজ ঝড় সবসময় থাকবে, আমি সবুজই পড়ে আছি। চমক কিন্তু একটা কোথাও গিয়েছিল যেদিনকে জনগর্জন সভা, সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে হুগলি থেকে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, মঞ্চে আমরা সবাই ছিলাম, আমরা শুনলাম যে বলছেন দিদি নাম্বার 1 এবার বাংলাকে পথ দেখাবে। তখন কি মনে হয়েছিল? সব থেকে প্রাউড মোমেন্ট ডেফিনেটলি। জীবনে অনেক ভালো ভালো মুহূর্ত এসছে জীবনে, এত বছরের ক্যারিয়ারে এটা আরও একটা পালক যোগ হলো এবং ভীষণ ভীষণ একটা বড় পাওয়া। ওইরকম একটা ব্রিগেডের মতন জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী, সম্মানীয় একজন মানুষ, তিনি এরকম একটা অ্যানাউন্সমেন্ট করলেন, সেটা তো ডেফিনেটলি পরম প্রাপ্তি। কি মনে হচ্ছে হুগলির মানুষজনের সঙ্গে মিশে কোথাও গিয়ে? আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, যেখানে 2019-এর লোকসভা যদি আমরা দেখি তাহলে সেখানেও বিভিন্ন জায়গায় তো অবশ্যই তৃণমূলের আধিক্য ছিল, কিন্তু 2024-এ কোথাও গিয়ে কি খেলা পাল্টাতে পারে? কারণ বারংবার বিরোধীরা বলছে যে কোথাও গিয়ে নাকি সিপিএমের আধিক্য দেখা দিতে পারে বা কোথাও গিয়ে বিজেপির আধিক্য দেখা দিতে পারে। এবারের স্ট্র্যাটেজি কি মনে হচ্ছে? অনেকে তো অনেক কথা বলবে, যে যা নিজস্ব রায় দিয়ে যাচ্ছে, যে যা নিজস্ব চিন্তাভাবনার কথা বলে যাচ্ছেন। জনতা জনার্দন যেটা করবেন সেটাই হচ্ছে মূল রেজাল্ট এবং সেটার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। কথা তো মুখ আছে, কথা বলবে, মাইক থাকবে, শোনাবে, সব কিছুই আছে, সব প্রভিশনই খোলা রয়েছে মানুষের কাছে। কিন্তু শেষ পর্যন্ত তো বোতামটা টিপবে জনতা। তাদের উপর ছেড়ে দেওয়া হোক, দেখা যাক তারা কি চায়।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে ইডির ধরা টাকা তিনি ফিরিয়ে দেবেন, এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, যখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে তারপর দেশের প্রধানমন্ত্রী ফোনে বার্তালাপ করছেন কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়ের সঙ্গে, তখন তিনি এরকম মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করছে, বলতে সবটাই নাকি ভাওতাবাজি, কারণ নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, নাকি হয়নি, 15 লক্ষ টাকা ঢুকবে, সেটা হয়নি। কি বলবেন এই বিষয়ে? তো অনেক কিছুই হয়নি। 100 দিনের টাকাও উনি দেননি। আবাস যোজনার সব প্রকল্প বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদেরকে যাদেরকে কথা দেওয়া ছিল কাজ করবেন, তারা সবাই বেকার হয়ে বসে আছে, তাদের কাজ দেওয়া হচ্ছে না, কারণ টাকা বন্ধ হয়ে গেছে। তাও তো আমাদের নেত্রী আছেন যিনি টাকা সব মেটাচ্ছেন। 100 দিনের টাকা মেটানো হয়েছে। আবাস যোজনার টাকা উনি বলেছেন যদি কেন্দ্রীয় সরকার থেকে না দেয় সেটাও উনি করবেন। সবই তো আমাদের দিদি করে যাচ্ছেন। আর বন্ধ হয়ে গেছে এরকম তো প্রচুর জিনিস আছে যা কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার সাপোর্ট করছেন না, এবং সেই হিসেবে আমরা ভীষণ রকমভাবে বঞ্চিত, লাঞ্ছিত। আর যেটা উনি এখন করছেন ভোটের আগে ফোন করে করছেন, দেখুন সেটা নিয়ে আমি এখন এই মুহূর্তে মন্তব্য করবো না, কারণ আমাদের দিদি আছেন, আমাদের নেত্রী রয়েছেন, জননেত্রী, উনি এইসব ব্যাপারে কথা বলছেন, এবং উনি যেটা ডিসিশন নেবেন, উনি ওনার তরফ থেকে যে কথাগুলো যাবে সেটাই হচ্ছে মেইন কথা, উনি যেরকমভাবে প্রোটেস্ট করতে চাইছেন। কিন্তু কোথাও গিয়ে আজকে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে যে একটা বক্তব্য সামনে আসছে যে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং দীর্ঘদিন ধরে যখন আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সেখান থেকে দাঁড়িয়ে সেই সম্পর্কটা, সেই রিল লাইফের সম্পর্কটাকে রিয়েল লাইফে বর্তমানে রয়েছে, নাকি কোথাও গিয়ে মোদি মমতার যে লড়াই চলছে সেখান থেকে দাঁড়িয়ে সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দিতে পারে কখনো? দেখুন, সম্পর্ক একটা সময় তো ডেফিনেটলি খুব ভালো ছিল, কারণ আমরা একসাথে অনেক ছবিতে কাজ করেছি, কিন্তু তারপরে দীর্ঘদিন আমাদের অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, এবং ও অনেক দিন আগেই পলিটিক্সে জয়েন করে গেছে। ও আমার থেকে অনেক সিনিয়র, সেই দিক দিয়ে অনেক বেশি অভিজ্ঞতা তার আমার থেকে বেশি। আমার তো কোনো অভিজ্ঞতাই নেই, বেশি মানে অনেক বেশি সে আমার থেকে, রাজনীতিবিদ যাকে বলে। তো সেই অর্থে তো ডেফিনেটলি একটা তো ডিফারেন্স আছেই। কিন্তু যদি আর্টিস্ট হিসেবে বলে তো ডেফিনেটলি শি ইজ মাই কালিগ, সেই হিসেবে তো ডেফিনেটলি আমার চেনা মানুষ, একজন পরিচিত মানুষ, একজন চেনা আর্টিস্টের সঙ্গে যখন অনেক দিন পরে দেখা হয় তখন তো আমরা হাই হ্যালো বলি, যে তুমি কেমন আছো, বা তুই কেমন আছিস, বা আপনি কেমন আছেন, সবসময় আমরা বলি। তুই রাজনীতির খোলসটা বাইরে বার করে যদি কখনো দেখা হয় তখন জিজ্ঞেস করবো কেমন আছিস। আর যদি রাজনীতির মঞ্চে দেখা হয় তাহলে হয়তো জানি না কীভাবে রিয়্যাক্ট করবো আমরা একে অপরের সাথে। কিন্তু আরেকটা বিষয় খুব সামনে আসছে, যেখানে বারংবার দেখা দিচ্ছে যে হুগলিতে অনেক শিল্প কারখানা রয়েছে, এবং আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে চারিদিকটা ধোয়া ধোয়া, এবং এই নিয়ে বিভিন্ন রকমের মিম হয়েছে। মানে যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আমার মিমগুলো কিন্তু খুব ভালো লাগছে। কোনোদিনও আমাকে নিয়ে মিম টিম নিয়ে অত দেখিনি। তো প্রথম মিম শুরু হলো চাকুবার করলাম, একটা সিনেমার একটা ট্যাগ বলে একটা সিনেমা করেছিলাম আমি, লকেট, প্রসেনজিৎ এবং অভিষেক চ্যাটার্জি, সেটার একটা ভালো ক্লিপিংস নিয়ে এটা বার করেছে। আমি কী মজার মতন করে হাসলাম। তারপরে দেখো, অ্যাকচুয়ালি আমরা রাত্রেবেলা ট্রাভেল করি, আমার খুব একটা গ্রাম বাংলা দেখা হয় না, কারণ আমাদের তো রাত্রেবেলা শোজ হয়, যেটা আমরা মিউজিক্যাল শোজ করি আর্টিস্টরা। তো রাত্রিবেলা 7টা সাড়ে 7টার সময় বেরোচ্ছি, রাত্রি 2টোর সময় ঢুকছি, গাড়িতে ঘুমোতে যাই, ঘুমোতে আসি। তো কোথায় কোন রাস্তায় কতটা কৃষিজমি কতটা ডেভেলপ করছে, বা কতটা কলকারখানা ডেভেলপ করছে, পাকা বাড়ি কতটা হচ্ছে, এগুলো দেখার খুব একটা সুযোগ হয় না। যখন এই সকালবেলা প্রচারে বেরোচ্ছি বা দিনের বেলা যখন আমি গ্রাম বাংলা দেখছি, তখন আমি প্রতি মুহূর্তে উপলব্ধ করতে পারছি যে আজকে গ্রাম বাংলার মধ্যে কত ভালো রকম পরিবর্তন হচ্ছে। দিদি আমাদের আগে যেরকম এরমভাবে আমাদের গাড়ি চলতো, সেই জায়গায় আজকে স্মুথলি আমাদের গাড়ি চলে। আমাদের আজকে শোয়ে পৌঁছতে আগে 5-6 ঘন্টা লাগতো, এখন আমরা 2 ঘন্টা একটা শোয়ের মাঠে পৌঁছে যাই। তো এই যে গ্রামীণ যে উন্নয়ন, এগুলো তো দিদি করছেন, এটা তো মানতেই হবে। এইবার যাওয়ার পথে সবাই বলছে সিঙ্গুরে তো কোনো কারখানা নেই। আরে সিঙ্গুরে কারখানা নেই, তাহলে আমি যাওয়ার পথে যে কারখানাগুলো দেখছি সেগুলো কি মানে 1924 সালে তৈরি করা কারখানা বলে তো মনে হলো না দেখে। ঝাঁ চকচকে কারখানা, এবং যেখান থেকে ধোঁয়া উঠছে এই জন্যে বললাম, যেসব কারখানা থেকে ধোঁয়া ওঠে সেগুলো কর্মরত কারখানা, কাজ করছে, সেগুলো বন্ধ হয়ে যাওয়া নয়। জং ধরা কালো হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, সেরকম কারখানা দেখিনি। তাই জন্য আমি বললাম আমার ধোঁয়া, তাহলে আপনারা কেন বলছেন যে শিল্প নেই? আর দিদি শিল্পর এগেনস্টে এই কথা যদি উপর থেকে ভগবান এসে বলেন তাহলেও বিশ্বাস করবো না। এই জন্যে, কারণ দিদি তো গ্রাম বা আমাদের পশ্চিমবাংলার জন্য জান লড়িয়ে দিচ্ছেন যাতে পশ্চিমবাংলা উন্নত মানের হয়। সেখানে দিদি শিল্পকে সাপোর্ট করবেন না, এটা তো বিশ্বাসযোগ্য কথা নয়, কখনোই নয়। বিজেপির তরফ থেকে কিন্তু 35টা আসনের টার্গেট সেট করে দেওয়া হয়েছে। বারংবার যখন রাজ্য সফরে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা কোথাও গিয়ে জেপি নাড্ডা, প্রত্যেকে এক কথা বলছেন যে মোদির যে টার্গেট 35টা, বাংলায় নাকি বিজেপি 35টা আসন পাবে। মনে হচ্ছে কোথাও গিয়ে 20টা অন্তত তারা পার করতে পারবে কিনা কোনোভাবে?
দেখুন, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম যে দেখুন, আমরা আমাদের কর্ম করে যাচ্ছি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমাদের প্রচার আমরা করে যাচ্ছি, দিদির কাজ করে যাচ্ছেন। এবার মানুষ, আজকের দিনের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, এবং তারা নিরপেক্ষ বিচার করতে পারবেন, এবং তারা জানেন কোনটা সঠিক কোনটা ভুল, এবং সেই হিসেবে তারা যদি যেটা সঠিক পথ তাদের মনে হবে সেই দিকে তারা এগোবেন। তারা আমি যদি হুগলি জেলার কথাই বলি, এবং হুগলি জেলারই যদি আপনাকে উদাহরণ দিই, তাহলে আমি যখন প্রচারে যাচ্ছি, আমি তো রাজনীতিতে নতুন এসেছি, আমার তত অভিজ্ঞতা নেই, কিন্তু আমি যখন প্রচারে বেরোচ্ছি আমাকে মানুষজন ডেকে যে কথাগুলো বলছে, সেইটা শোনার পরে আমার যেটা মনে হচ্ছে বিগত 5 বছরে তারা সাংসদকে দেখতে পাননি, এটা তাদের বক্তব্য। যে আমরা সাংসদকে ওই প্রথমবার একবার দেখেছিলাম যখন ভোটের প্রচারে এসেছিলেন, তারপরে আবার এখন নেক্সট ভোটের প্রচারে দেখতে পাচ্ছি, তাহলে মধ্যিখানে 5 বছর উনি কোথাও উদয় হয়ে গেলেন, এটা তাদের বক্তব্য, এটা তো আমার বক্তব্য না, আমি তো জানি না এই ব্যাপারটা, আমি তো নতুন এসেছি। তো সেই হিসেবে যদি দেখতে চান তাহলে বলবো যে মানুষ তো তাহলে বুঝতে পারছেন যে কার পাশে দাঁড়ানো উচিত, কার পাশে দাঁড়ানো উচিত নয়, কে আমাদের জন্য কি করেছেন, সেই বোধ বুদ্ধি তো এখনকার মানুষের আছে। এখন তো সেই এরকম নয়, এখন টেকনোলজিক্যালি উই আর ভেরি সাউন্ড, এভরিথিং ইজ ইন আমার মোবাইল, খুললে তুমি সব কিছু জানতে পারবে, সব কিছু দেখতে পারবে। তো সেই 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 ক্ষেত্রে আমি বলবো যে যদি মানুষ মনে করেন যে আমাদের সুবিধে, আমাদের উন্নয়ন, আমাদের পশ্চিমবাংলাকে আমরা ভালো চোখে দেখব, আমাদের পশ্চিমবাংলায় শ্রমিকরা আরও কাজ পাবেন, আমাদের পাকা বাড়ি হবে, আমাদের আর্সেনিকযুক্ত জল, আমি হুগলির কথা বলছি, আর্সেনিকযুক্ত জল দূর হয়ে আমরা ভালো জল পাবো, আমাদের ভাঙন দূর করছেন দিদি, আজকে 250 কোটি টাকা ব্যয় করছেন জলের জন্য, আর দিদি ভাঙনের জন্যে, মানে গঙ্গার যে পার ভাঙন হচ্ছে তার জন্য দিদি কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছেন, শুরু করে দিয়েছেন কাজ। এই জিনিসগুলো তো আমাদের পশ্চিমবাংলা দিদি করছেন। যখন তিনি সেটা করছেন তখন তো আমাদের হুগলি জেলার মানুষদের সেইটুকু ভাবা উচিত বা চিন্তা করা উচিত যে কার পাশে দাঁড়ানো উচিত, সেটা তারাই বিবেচনা করবেন, তারাই বুঝবেন যে কার পাশে দাঁড়ানো উচিত। দিদি নাম্বার 1-এ গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছিলাম অনস্ক্রিন, যেখানে খুব অন্য এক মুডে কিন্তু আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়েছিলাম, সেখানে আপনিও কিন্তু এক অন্য এক মুডে ছিলেন কোথাও গিয়ে। তাহলে একটা প্রশ্ন বারংবার জনগণের থেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোল ঘাটছি, সেখান থেকে স্পষ্ট উঠে আসছে যে রচনা বন্দ্যোপাধ্যায় শোতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই হয়তো কিছু একটা ঘটলো, তারপরে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে চলে এলেন। সত্যি কি এরকম কোনো ব্যাপার ছিল? না, তার আগেই কথা হয়ে গেছিল তার আগেই কথাবার্তা চলছিল, এটা তো একদিন তো হয় না। আর দিদি আমার কাছে যখন এলেন আমার মঞ্চে খেলার জন্য, তার কিছুদিনের মধ্যেই তো ব্রিগেড হলো। তো বেশ কিছুদিন আগে থেকেই কথাবার্তা চলছিল যে রচনা জয়েন করবে কি করবে না, বাট ডিসিশনটা আমি নিতে একটু দেরি করেছিলাম, বা আমি চিন্তা ভাবনা করছিলাম যে whether this will be the right time or not. যাই হোক না কেন, তার মধ্যেখানেই দিদি নাম্বার 1টা হয়েছে আর কি। যারা হুগলির মানুষজন যারা ভোট দেবেন, এবং যখন তারা ভোটের সেই বাক্সে গিয়ে কোথাও গিয়ে ভাববেন যে আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো নাকি বিজেপিকে দেবো, কারণ সম্পূর্ণ তাদের মন মতো বা তাদের ইচ্ছা মতো, সেখান থেকে কি মনে হচ্ছে তারা যদি তৃণমূল কংগ্রেসের দিকেই, যে না তৃণমূল কংগ্রেস হয়তো বাংলায় উন্নয়ন করেছে সেই কারণেই আমি ভোট দেবো, তাদের উদ্দেশ্যে তাহলে আপনি কি বলতে চান? একদমই তাদের উদ্দেশ্যে, তারাই চিন্তা ভাবনা করবেন, তারা কোনটাতে বেনিফিটেড, তারা যদি মনে করেন আমাদের ভবিষ্যৎ আরও আমাদের সুন্দর করে তোলার জন্য দিদি একমাত্র মানুষ যিনি করতে পারেন, তাহলে তাদের তো উচিত টিএমসির পাশেই থাকা। আর তারা যদি আবার সেই রঙিন জগতে কালো চশমা পরে গিয়ে ভোট দিতে যান, তাহলে আবার সেই 5 বছর সাংসদকে দেখতে পাবেন না, সেরমই হবে আবার। অনেক ধন্যবাদ রচনা দি আপনাকে। এবং আপনারা শুনলেন যে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কীভাবে ভাবছেন। তার যেমনটা বক্তব্য ছিল যে কোথাও গিয়ে জনগণ সিদ্ধান্ত নেবেন যে ভোট বাক্সে যখন প্রভাব পড়বে তারপর 4 জুনের পর ঠিক কার জয় হবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এরকম ধরনের আরও বিষয় জানতে গেলে অবশ্যই নজর রাখতে হবে বাংলা জাগর পর্দায়।